ওসমান হাদিকে কে গুলি করেছে, কেন? পোস্টমর্টেম দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা ওসমান হাদিকে চিনি, সবাই চিনি। জুলাই যোদ্ধা হিসাবে শুধু নয়, তার পরবর্তীকালে যে কর্মকাণ্ড তাতে আমরা দেখেছি, সে অকুতোভয় এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। এই ওসমান হাদির মতো আর বেশ কয়েকজন সে পরিচিত মুখ আছে, যেমন আমরা হাসনাত আবদুল্লার কথা বলতে পারি, আরও বেশ কয়েকজন আছে, আমাদের নাহিদ ইসলামও আছে। তো এখন প্রশ্ন হলো যে কেন এই ওসমান হাদিকে টার্গেট করা হলো? ওসমান হাদি আমরা জানি যে ঢাকা 8 আসনে সে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবে ঘোষণা দিয়েছে। আমার এও জানি যে এই আসনে মির্জা আব্বাস তিনি মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে। সবাই জানে যে মির্জা আব্বাস একজন হেভিওয়েট প্রার্থী। এখন এই আসলে আর যেটা আছে যে এনসিপি, এটা আমরা অনেক সঙ্গে বলি নন ডেস্কেপ, অর্থাৎ একজন রিক্সা চালককে দেওয়ার কথা নমিনেশন, কিন্তু সেখানে তার সেরকম কোনো প্রভাব নেই। আর তাছাড়া বড় কথা হলো এই টার্গেট কিলিংয়ের জন্যে যথেষ্ট অর্থ ব্যয় করতে হয়েছে, কারণ এরা খুব ট্রেন্ড, যেভাবে গুলি করেছে তাতে বোঝা যায় এরা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত। সবাই বলতে যে 1-2 জন ছিল গাড়িতে, অর্থাৎ ওই মোটরসাইকেলে, তার মধ্যে যে গুলি করেছে সে নিশ্চয়ই একজন প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসী। এখন একে নিশ্চয়ই ভাড়া করা হয়েছে, কারণ তার নিজের কোনো রকম মোটিভ থাকার কথা না যে তাকে যদি মারতেই হয়, যদি ব্যক্তিগত শত্রুতার কারণে হয়, তো সেটা ঠিক এইভাবে এই জায়গায় মারার কোনো প্রয়োজন হবে না, কারণ এখানে অনেক রিস্ক ছিল, সে ধরা পড়তে পারতো, অন্যভাবে সে মারতে পারতো। আর তাছাড়া আমরা ওসমান হাদির সম্পর্কে এই ঘটনার পরে এবং তার আগের থেকেও যতটুকু খোঁজখবর পেয়েছি আমরা, তাতে জানি তার সেরকম কোনো শত্রু ছিল না, তার জমি জমা সংক্রান্ত কোনো ব্যাপারেই তার কোনো রকম শত্রুতার কোনো খবর আমরা পাইনি। সুতরাং সেই যে পসিবিলিটিটা, অর্থাৎ সম্ভাবনা যে হয়তো কোনো শত্রুপক্ষ তার ব্যক্তিগত শত্রুতার কারণে হয়তো তাকে এভাবে টার্গেট করেছে, এই জিনিসটাকে আমরা আপাতত উড়িয়ে দিতে পারি, অর্থাৎ এটা সম্ভাবনা একেবারে নেই বললে চলে। নেক্সট, তাহলে কি আর সম্ভাবনা কি থাকতে পারে? এখন ওই যে বললাম যে এখানে মির্জা আব্বাস যে সে দাঁড়াবে, আমরা জানি যে এই আসনে ওসমান হাদি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে এবং তার জনপ্রিয়তার ঊর্ধ্বমুখী ছিল। কেউ কেউ হয়তো এটা মনে করতে পারে যে তাকে সরিয়ে দিলে, অর্থাৎ ওসমান হাদিকে সরিয়ে দিলে মির্জা আব্বাস সহজেই জিতে যাবে। এটার পেছনে এইটা একটা উদ্দেশ্য হতে পারে বলে অনেকে ধারণা করতে পারেন, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে পর্যালোচনা করি তাহলে দেখব যে এটাও ঠিক ধোপে টেকে না। কারণ এই যে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আমরা দেখতে হবে যে লাভটা কি হবে। ঠিক আছে, যদি ধরা যাক আল্লাহর রহমতে এখনও ওসমান হাদি বেঁচে আছে, কিন্তু ঘটনা তার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। উনি যখন তাকে সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হলো এভার কেয়ারে, ঠিক সেই সময় যে ডাক্তারগুলো দেখেছেন, বিশেষ করে তার যিনি ওই নিউরোসার্জন ছিলেন, তিনি বলেছেন যে তার বাঁচার সম্ভাবনা খুবই কম, তিনি আশা করতে পারেন না। তবে একটা ব্যাপার হলো যে সবার দোয়া আছে, উপর আল্লাহ আছেন এবং মিরাকল বলে কিছু আছে, আমরা আশা করছি এবং ইনশাল্লাহ তিনি বেঁচে আসবেন। তবে ওই যে বললাম যে যেটা বিজ্ঞানের ব্যাপারে অর্থাৎ ডাক্তারির যে বিদ্যার ব্যাপার গেলে সেখানে অনেকটা ঠিক হতাশ করার মতো বিবরণ আমরা পেয়েছি। তো এখন যদি এই ওসমান হাদি আল্লাহ না করুক
তার মৃত্যু ঘটে, তাহলে এবং যে কারণে তাকে মানে টার্গেট করা হয়েছিল, তাহলে মির্জা আব্বাস কি মানে লাভবান হবে? না, একদমই না। কারণ এই ঘটনাটা কে ঘটিয়েছে সেটা বড় কথা না, কিন্তু এই ঘটনা ঘটার পরে আমরা যদি দেখি তার পরবর্তীকালে যে রিয়াকশন মানুষের মধ্যে, সেখানে মির্জা আব্বাস নিয়ে প্রশ্ন করেছে মানুষ, অনেক কথা বলেছে। আমরা দেখেছি সেই মেডিকেল কলেজের সামনে থাকা মেডিকেল কলেজ, ওখানে সেই মানে ভুয়া ভুয়া বলে চিৎকার করেছে এবং তাকে মির্জা আব্বাসকে অপমানিত করা হয়েছে বলা যায়। তো এখন তাতে মানে তার ভোটের নিশ্চয়ই ভোটের উপরে একটা প্রভাব বিস্তার হবে, নেগেটিভ একটা প্রভাব হবে, সেখানে তার ভোট কমে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে এটা নিশ্চয়ই যদি মির্জা আব্বাসের কাজ হয়ে থাকে বা তার দলের লোকদের যদি কাজ হয়ে থাকে, তারা নিশ্চয়ই এই জিনিসটা ক্যালকুলেট করেছে। তারপরে তো মানে তারা এটা করবে না যখন দেখবে যে এটা তো করলে বরং আরও ক্ষতি হবে, বুমেরাং হবে। তো সেই জন্যে এটা তাদের না করার সম্ভাবনাই খুব বেশি, এটা মির্জা আব্বাসের পক্ষে না করার সম্ভাবনা খুবই বেশি আর কি। আমরা এটাকেও আপাতত এলিমিনেট করতে পারি। এরপরে যদি আরেকটা বিষয়ে অনেকে বলতে পারে যে এখানে যে জামায়াতের প্রার্থী আছে তার পক্ষে হয়তো এই ইয়েটা ঘটনাটা যদি ওসমান হাদির মৃত্যু ঘটে, তাহলে তার পক্ষে হয়তো ভোটের সংখ্যা বেড়ে যায়। কারণ মির্জা আব্বাস যদি নেগেটিভ হয় তো সেক্ষেত্রে অল্টারনেটিভ থাকবে জামায়াত ইসলামের প্রার্থী। এনসিপির প্রার্থীও থাকে বটে, তবে সেখানে বললাম যে অনেকটা নন ডেসক্রিপ্টের মতো, অর্থাৎ তার পরিচয়টা খুবই কম, মানে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং এনসিপি তো ঠিক অত বড় দল হিসেবে এখনও প্রতিষ্ঠিত হতে পারেনি যে তাদের নামে, দলের নামে সে আসন লাভ করবে, জয়ী হবে। তো এই জন্যে অনেকে মনে করে যে এটা জামায়াতের পক্ষে যাবে যদি এই ঘটনাটা ঘটে, কারণ ওরা বলছে যে মানুষ স্বভাবতই মনে করবে এটা মির্জা আব্বাসের কাজ, সুতরাং তা যে জামায়াতের উপরে চলে আসবে, অর্থাৎ জামায়াতকে তারা ভোটে জয়যুক্ত করবে, এ ধরনের কথা বলে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটাও কিন্তু ধোপে টেকে না, কারণ জামায়াতে ইসলাম এটা যে করবে, এটা প্রথম কথা হচ্ছে জামায়াতের যে আদর্শ তার সঙ্গে এটা যায় না। 2 নম্বর হচ্ছে যে জামায়াত এখানে এই মানে কাউকে কিলার ডেকে তাকে ওসমান হাদিকে মানে মারবে, কারণ এটা একটা সেম সাইডের মতো। অর্থাৎ ওসমান হাদি তো মানে ঠিক জামায়াতের পক্ষে, অনেকটা জামায়াতের পক্ষে শক্তি, অর্থাৎ তার সঙ্গে জামায়াতের সম্পর্কটা অনেক ভালো। সেখানে তো জামায়াতে এটা করার প্রশ্নই আসে না, করতেই পারে না। মানে এই কেউ যদি এর চিন্তা করে যে জামায়াতের পক্ষে যাবে বলেই জামায়াতের কাজটা করাবে, সেটাও কিন্তু অনেকটা মানে পুরোপুরি বলা যায় যে এটা গ্রহণযোগ্য কোনো মানে কথা হবে না, অর্থাৎ এই জিনিসটা মেনে নেওয়া যাবে না। তাহলে কি থাকছে আর এরপরে থাকছে আমাদের এমন মনে করতে পারে যে তার হয়তো শত্রুতা, ব্যক্তিগত শত্রুতা ছিল। তো ব্যক্তিগত শত্রুতা থাকলে তাহলে এখন এখানে তাকে মারবে কেন? তো আরেকটা ব্যাপার অনেকে মনে করে যে এটা সরকারের একটা কাজ হতে পারে, কারণ সরকার চাচ্ছে, আগের মানে অনেকেই বলেছেন যে সরকারের মধ্যে অনেকেই তারা চায় যে আরও বহু বছর এই সরকার থাকো, তো নির্বাচনটা যাতে না হয় এই কাজটা করার জন্য মানে হয়তো এমন কিছু একটা ঘটনা ঘটাতে চাচ্ছে তাদের মধ্যে, তাদের লোকেরা, যে যার ফলে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় এবং নির্বাচনটা ভণ্ডুল হয়ে তারাই কন্টিনিউ করতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে অবশ্যই একটা কথা হলো যে এই যে মানে ডক্টর ইউনূস বারবার বলছে যে আমরা একটা বিরাট ভালো নির্বাচন দেব, এবং তার যে প্রেস সেক্রেটারি বলছে যে দুনিয়ার কোনো শক্তি নাই এই নির্বাচনকে বন্ধ করার। এই কথাগুলো কিন্তু ঠিক না বলা, এইভাবে বলা ঠিক না। হাইপারবোলিক স্টেটমেন্টগুলো অনেকটা নেগেটিভলি ইন্টারপ্রেটেড হয়, এটা মনে রাখা দরকার। অর্থাৎ আপনি যখন জোর গলায় কোনো কিছু বলতে চাচ্ছেন, তখন ওই যে বলেন না চোরের মায়ের মানে বড় গলা, তো অর্থাৎ এত জোরে
বলার তো কোনো কথা নেই। এইভাবে মানে হাইপারবোলি ইউজ করাটা ঠিক না, যে দুনিয়ার পৃথিবীর কারো ক্ষমতা নেই, কেউ কিছু করতে, এটা কোনো কথা হলো নাকি, যে কারো শক্তি নেই। তো এই কথাগুলো বলাতে অনেকে হয়তো মনে করতে পারেন যে, ওই যে বললাম, নেগেটিভলি ইন্টারপ্রেট করে মনে করতে পারেন যে হয়তো এরা চাচ্ছে, কিন্তু বাইরে দেখাচ্ছে দেখো আমরা ইলেকশনের জন্য প্রস্তুত হচ্ছি। তবে একটা কথা হলো যে এটাও ঠিক ধোপে টিকবে না, কারণ এখানে অসুবিধাটা, বেশ কিছু অসুবিধা রয়ে গেছে। সেটা হলো যে এখানে এই নির্বাচনটা না হলে একটা অনিশ্চিত ভবিষ্যৎ হবে বাংলাদেশের জন্য, এবং সেখানে এই ইউনিট সরকার তার টিকে থাকা কঠিন হয়ে পড়বে। শুধু রাজনৈতিকভাবে না, সেটা মিলিটারিলি হতে পারে, এবং বহির্বিশ্বের চাপের কারণেও তার পক্ষে মানে কন্টিনিউ করা কঠিন হয়ে যেতে পারে। তো এবং তারা এটা করতে চাইবে না। ডিপ স্টেটের ব্যাপার যেটা আছে, সেখানেও একটা সমস্যা রয়ে গেছে, যে তারা যদি ডিপ স্টেট থেকে এটা করতে যায়, তাহলে এটা আরও আগে করতে পারত। মানে গোয়েন্দারা যদি এটা মানে এইভাবে ঘটনা ঘটাতে চায়, আগে করতে পারত, আগে করে এটা তারা নিতে পারতো। এবং গোয়েন্দারা করলে কি করবে সেটা তো তারা তো আমাদের যে ইউনুস সরকার, তাকে তো হটিয়ে দিয়ে তারা ক্ষমতা নেবে, তাই তো? ডিপ স্টেট যদি করে, তাছাড়া কীভাবে করবে? কারণ ডিপ স্টেটের সঙ্গে তো আমাদের ইউনুসের একটা সাংঘর্ষিক অবস্থা আছে, আমরা জেনে এসছি। তো সেই ক্ষেত্রে এখানে ওই ডিপ স্টেটের যে থিওরিটা, এইটাও মানে ধোপে টেকার কথা না। আলটিমেটলি যেটা আছে এবং যেটা সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, সেটি হলো, হয়তোবা দেখা যাবে সেটিই একমাত্র কারণ, সেটি হলো যে পরাজিত শক্তি ফ্যাসিস্ট সরকার, যে প্রতিকূল যারা ছিল, এরা ষড়যন্ত্র করছে, এবং তার সঙ্গে ভারতের একটা মদত রয়েছে, এবং তারাই তাদের কিলারদেরকে পাঠিয়েছে বাংলাদেশে। আমরা যদি একটু আগের কিছু ঘটনা বিশ্লেষণ করে আমরা দেখব যে তারা বিভিন্ন জায়গায় মিটিং করেছে, দিল্লিতে মিটিং করেছে, কলকাতায় মিটিং করেছে, এবং দুই তিন দিন আগে আমরা মানে মায়াকে দেখলাম যে সে বলছে যে আমরা আমরা অপেক্ষা করছি কিছু একটা করার জন্য। তো এখন এবং আমরা প্রস্তুত আছি, তা শেখ হাসিনা তাকে তার লিডারশিপের আন্ডারে আমরা সব কিছু করতে প্রস্তুত আছি। তো এখন এই যে বিষয়গুলো, এবং তার সঙ্গে তো আমরা জানি যে ওদের প্রচুর অর্থ আছে, অঢেল অর্থ আছে। আমি আমার এর আগে বেশ কিছুদিন আগের 2-3টা ভিডিওতে আমি বলেছিলাম যে এরা কি করতে যাচ্ছে, অর্থাৎ এই যারা বাইরে আছে, মনে রাখতে হবে যে এরা বাইরে কিন্তু সুখে নেই, এবং তারা প্রতি মুহূর্তে চাইছে যে একটা কিছু হোক, আমরা কীভাবে ফিরে আসবো, আপ্রাণ চেষ্টা করছে তারা। তাদের কিন্তু অর্থবল রয়েছে, প্রচুর অর্থ তারা নিয়ে, আমরা সবাই জানি, এবং এই অর্থের কারণেই কিন্তু অনেক কিছু করা সম্ভব হয়, পৃথিবীতে হয়, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হয়েছে। যাদের অর্থশক্তি আছে প্রচুর, অর্থাৎ যদি আমরা পশ্চিমা শক্তির কথা বলি, তারাও কিন্তু মানে যথেষ্ট কিছু করছে তাদের এই অর্থ দিয়ে। অনেক দেশকে তারা নিজেদের হাতে নিয়েছে, পর্যুদস্ত করেছে। আমরা দেখেছি লিবিয়াতে, ইরাকে, সেখানে সরকার ঘটিয়েছে। আমরা দেখেছি রাশিয়া তার পেশি শক্তি এবং অর্থশক্তি দুটো দিয়েই ইউক্রেনকে তারা দখল করার চেষ্টা করছে, এবং এটা অত্যন্ত অন্যায্য, এবং যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী যেটা উচিত না। অর্থাৎ একটা দেশ অন্য দেশের অংশ দখল করবে, এটা টোটালি ইন্টারন্যাশনাল আইনে এটা একটা ক্রাইম। তো এই ক্রাইমটা করে যাচ্ছে, এবং ক্রাইম করে পার পাচ্ছে রাশিয়া। তো এই জাতীয় ঘটনা ঘটছে, এবং সেক্ষেত্রে যদি বাংলাদেশে তার এখানে ওই ভারতের এবং ভারতে আশ্রিত যারা আছে, এই মানে এই আওয়ামী লীগের লোকেরা, এদের সন্ত্রাস কাণ্ড দিয়ে যদি এরা পার পেয়ে যায় এবং একটা বিশেষ পর্যায়ে বাংলাদেশ আসতে পারে, তাহলে তারা এটা করবে, এখন করবে, পরেও করবে। এখন এই যে হাদিকে এটা মানে আক্রমণ করা হলো, এখানে আমরা যদি দেখি যে এই আমাদের প্রথম কথা হচ্ছে বের করতে হবে
তার পরিচয়। তো পরিচয় বের করা কিন্তু শনাক্ত করা কঠিন কাজ না। আমরা জানি অ্যাডভান্স এআই টেকনোলজিটা এত বেশি এখন মানে অ্যাডভান্স হয়েছে যে এটা দিয়ে সব কিছু বের করা যায় এআই দিয়ে, এবং এখানে আমরা ফেস রেকগনিশন বলে একটা কথা বলি, কন্ট্রোল ম্যাপিং, অর্থাৎ আমাদের মানে যে মুখের যে পোর্শনটুকু ঢাকা আছে সেটা বাদ দিয়ে যেটা খোলা আছে সেখানে, এবং নাকের ডগার বিভিন্ন জায়গায় এই যে রেখাগুলো দিয়ে এগুলো আমরা দিয়ে একটা তার হুবহু একটা চেহারা বের করতে পারি। 99% তো অ্যাকিউরেট হয়। আরেকটা জিনিস হলো আমাদের দেখতে হবে যে এখানে বলেছে যে এই যে দুজন যারা আহত ছিল এরা কিন্তু এর আগে দুবার কমপক্ষে দুবার তারা মিছিলে এসছে, অর্থাৎ ওই হাদির মিছিলে এসছে ওই মুখোশ পরিহিত অবস্থায়। তাহলে কি হবে যে এই ফুটেজগুলো রয়ে গেছে নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, এবং এই ফুটেজগুলো বিশ্লেষণ করলে, কারণ এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হবে, ওটা হয়তো রিক্সা যেটা গুলি করেছে সেটা এক পাশ দিয়ে করেছে, শুধু হয়তো একটা সাইড নিচে, পুরোটা হয়তো সামনেটা ফ্রন্ট পায় নাই, কিন্তু হয়তোবা ওই যে দুটো যেখানে মানে যেটা মানে মিছিল হয়েছে ওই মিছিলে যে ছিল ওই ফুটেজটা বের করলে ওখানে কিন্তু তাদের সেই চেহারাটা তারা সে বিশ্লেষণ করে বের করতে পারবে। সুতরাং এদেরকে ধরা কঠিন না। ইটস এ ম্যাটার অফ অনলি 24 আওয়ার্স ম্যাক্সিমাম, একদিনের বেশি লাগার কথা না। অর্থাৎ আগামীকাল কোন একটা সময় আমরা জানতে পারবো এদের পরিচয়, এবং যখন পরিচয় জানা যাবে তখন নিশ্চয়ই আমরা বুঝবো যে, এবং অবশ্য আরও ব্যাপার আছে পরিচয় জানার, আরও মোডাল অপারেন্ডি আছে, কীভাবে তারা কাজ করেছে, এইগুলো আমরা বিশ্লেষণ করলে কিন্তু ওটা পেয়ে যাব, এবং জানি যারা এগুলোর ব্যাপারে এক্সপার্ট তারা এগুলো করতে পারবে। এবং আমরা আশা করছি যে বললাম যে কালকের মধ্যেই একটা 24 ঘন্টার মধ্যে একটা আমরা পেয়ে যাব তাদের পরিচয়, এবং তাদেরকে ধরলে বোঝা যাবে যে এর পেছনে কে। এখন একটা বিষয় আছে যে আমরা ধরে নিচ্ছি, এটা অবশ্যই প্রতিষ্ঠিত হবে যে ভারতীয় যারা ভারত আশ্রিত যারা আমাদের সন্ত্রাসীরা আছে, অর্থাৎ আওয়ামী লীগের লোকেরা আছে তারাই করেছে, অথবা তাদেরই লোকজন যারা বাংলাদেশে আছে তারা এটার পেছনে রয়েছে যে কাজটা করেছে। তো এখন এই যে ঘটনাগুলো এই ঘটনা যেটা ঘটলো, এখন যদি ওসমান হাদি আল্লাহ না করুক তার মৃত্যু ঘটে তাহলে কি হবে? তাহলে সহজে মানুষ মেনে নেবে? প্রশ্নই আসে না, কারণ ওসমান হাদি একা না, মানে শুধু ওই যে মানে বলছে ইনকলাব মঞ্চের ছেলেমেয়েরা বলছে যে আমরা সব বক্তৃতা আমরাই বলবো যে ওসমান হাদির এই ব্যাপারে, মানে আমরা বলবো তার অবস্থা কি ইত্যাদি। হ্যাঁ, তারা বলতে পারে সেটা, কিন্তু এটা তো ওসমান হাদি শুধু ইনকলাব মঞ্চের না, ওসমান হাদি সমস্ত বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গায় সবাই তাকে চেনে, সবাই তাকে ভালোবাসে বলতে গেলে। এবার এরা কেউ বসে থাকবে না, আগুন জ্বলবে এখানে এদের মানে বিচার করতে হবে, ধরতে হবে, এবং ধরলে মানে কি তাকে সান্ত্বনা, সাধারণ মানুষকে কি করে মানে বোঝাবে যে এই ঘটনাটাকে মেনে নেওয়ার জন্যে তাদেরকে সরকার কি করবে এটা দেখার বিষয়। সহজে মানে মেনে নেবে না। আগুন জ্বলা মানে বিভিন্ন জায়গায় সমস্ত মিটিং হবে, এবং এই যে মানে যে ইলেকশন বা নির্বাচনের কথা যেটা বলা হচ্ছে, এই নির্বাচনটা কিন্তু যদিও বলে যে পৃথিবীর কোনো শক্তি নাই এটা বন্ধ করার জন্য, এই নির্বাচন কিন্তু অনিশ্চিত হয়ে পড়তে বাধ্য। কারণ শুধু একটা না, এই ঘটনা এখানেই শেষ হবে না, কারণ এরা যদি এই টার্গেট কিলিং যেটা করছে এখানটা আমি এর আগে বলেছিলাম যে কয়টা স্কোয়াড তারা করেছে আর কি, মানে কিরা স্কোয়াড, সুইসাইড স্কোয়াড, এদের স্লিপার সেল আছে এখানটায়, এরা মানে বিভিন্ন সময় এই কাজগুলো করবে, এবং এটা তাদের উদ্দেশ্য হলো নির্বাচন বানচাল করা। তো এখন নির্বাচন তো আমরা কেউ চাইব না যে বানচাল হোক, কিন্তু ঘটনাটা এভাবে ঘটলে মানুষ কি করে নির্বাচনমুখী হবে? কারণ এই জিনিসগুলো তো একটা মানে বন্ধ করতে হবে। ওসমান হাদির বলে কথা না, আরও তো ব্যাপার থাকতে পারে, এই যে যেমন কোয়াইট রাইটলি যেমন মানে এনসিপির
নেতারা বলেছে যে আমরাই প্রথমে কিন্তু আক্রান্ত হব, অর্থাৎ তাদের জীবনও মানে আশঙ্কা রয়ে গেছে। তো এখন এগুলোকে প্রোটেকশন দেবে কি করে? এবং এই যে সরকার আছে, এই সরকার আইন শৃঙ্খলা কী করে ঠিক রাখবে? করতে পারছে না তো। এটা শুধু এই ব্যাপারটা না, এমনি তো আমরা সারাদিন দেখছি বিভিন্ন চিন্তায় বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে। আগে যে হয়নি তা না, তবে এখন বাড়ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে। তো এখন এই মানে পর্যায়ে কি করে তারা মানে ইলেকশনটা করবে? এখানে শুধু তাই না, ইলেকশন যে মানে অনেকটা আমরা দেখলাম যে মানে মনে হবে যেন ওই যে বহরামবে লঘুক্রিয়ার মতো, অর্থাৎ বজ্রাটনি ফসকে গেরোর মতো, হ্যাঁ এই কারেঙ্গা ত্যাং কারেঙ্গা এই সমস্ত করবো করে দেখা গেলো কোনো কিছুই নাই কারেঙ্গা। অর্থাৎ এই যে ইলেকশন কমিশন, হ্যাঁ আমরা এটা করবো ওটা করবো, সেরকম দেখা যাবে কিছুই করবে না, করতে পারে না। তাহলে এইভাবে তো হবে না, ইলেকশন তো করতে হবে। ইলেকশন ঠিক আছে, নির্বাচন সবাই চায়, কিন্তু সবাই চাইলে নির্বাচন করে এই সমস্ত মানে আমরা যাতে আমাদের গর্ব, এই যে সূর্য সন্তান যে আমাদের বাংলাদেশের এই হাদির মতো, এরা শেষ হবে? আমরা অনেকে বলছে যে এক হাদি গেলে আরও হাদি জন্ম হবে, এত সহজ কথা না। ওসমান হাদি, একটা ওসমান হাদিকে আর একটা ওসমান হাদি জন্মাতে অনেক বহু সময় লাগবে, বহু দিন লাগবে, এত সহজ না। সুতরাং এটা উই ক্যান্ট অ্যাফোর্ড টু লুজ দেম অ্যাট অল অ্যাট দিস মোমেন্ট। এত এই যারা আমাদের যোদ্ধারা আছে, যে সাহসী বীররা যারা আছে, তো এদেরকে আমরা হারাবো কেন? ওয়াই? তো সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম ভুলটা করেছে, মারাত্মক ভুল করেছে, এবং সেটা আমি ওই বলেছি যে উপদেশটা, যার কারণে এই মানে বিপ্লবটাকে বিপ্লবকে করা নেই, অর্থাৎ সরকার গঠন করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়েছে। আল্লাহ, তুমি যদি আমাকে একবার মন্ত্রী বানাতে পারতে আমি সব কিছু করতে পারতাম, অর্থাৎ তার স্বপ্ন সার্থক হয়ে গেছে। তো এই ভদ্রলোকদের কারণেই এই সরকারটা গঠন হলো, যেটা বিপ্লবটাকে ধ্বংস করে দিল। আজকে যদি বিপ্লবী সরকার হতো তাহলে এরা থাকতো? এই সমস্ত যারা মানে অত্যাচার, যারা এই সন্ত্রাসী, যারা আওয়ামী লীগ থেকে বা যে কোনো লীগ থেকেই যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এরা কি থাকতে পারতো? প্রশ্নই আসে না, এটা থাকতে পারতো না। সুতরাং এই বাংলাদেশের চেহারাটি অন্যরকম হয়েছে, বদলে যেত শুধু একটা ভুল করার জন্য, অর্থাৎ এই বিপ্লবটাকে বিপ্লব বলে স্বীকৃতি না দিয়ে, বিপ্লবী সরকার গঠন না করে, এই কতগুলো লোক যারা সুবিধাবাদী লোকদের মানে পাল্লায় পড়ে তারা এই সরকারটা গঠন করেছে, এবং এই এনসিপি হাড়ে হাড়ে অনুভব করছে। এখন বলতে পারে যে আমরা দ্বিতীয় বিপ্লবের জন্য আমরা প্রস্তুত হচ্ছে, কিন্তু সমস্যা হলো যে গত যে বিপ্লবটা হয়েছে এটা গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে যে যোগাযোগ আছে, যেটা তার মিল আছে, এই জিনিসটা অনেকে বুঝতে পারছে না। একটা বিপ্লবে তো অভ্যুত্থান হবেই, অর্থাৎ সবাই জেগে উঠবে, এটাই তো বিপ্লব তো 2-4 জন করে না। গণ অভ্যুত্থান এমনি অভ্যুত্থান হয়, যেমন দেখা যাচ্ছে কয়েকজন করলো, অর্থাৎ কয়েকজন মিলিটারি লোক করে একটা বিপ্লব অভ্যুত্থান ঘটে করে, এটা অভ্যুত্থান, বাট নট বিপ্লব। এই বিপ্লবটা ছিল সমস্ত মানুষ এখানে মানে তারা এখানে যোগ দিয়েছে, তারা নিজের সবার সঙ্গে এসে, এবং তাদের একটাই কথা ছিল, এখানে যখন ছাত্ররা বলেছে যে আমরা এটা মানে নো ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোনো রকম বৈষম্য থাকবে না, তখন মানুষজন যারা ছিল, স্কুল কলেজ ছাত্রছাত্রী, সাধারণ মানুষজন, আমাদের মতো বুড়ো যারা ছিল, আমরা যারা সবাই সামনে এসেছি, তারা কিন্তু আমরা চিন্তাই করি না যে মানে এই এখানে নির্বাচন দিতে হবে বা অমুক কিছু, এটার জন্য কথা ছিল না। কথা ছিল যে এই যে জগদ্দল পাথরটা আমাদের মানে আছে, যে স্বৈরাচার যেটা আমাদের মাথার উপর আছে, যারা আমাদেরকে মানে মানুষকে নির্বিচারে হত্যা করছে, যেখানে মানুষের জীবনে কোনো দাম নেই, এই সরকারটাকে হাঁটাতে হবে। আর সবাই কিন্তু এই চিন্তা করেই তারা মানে মাঠে নেমেছে, তাদের অনেকে তো জীবন দিয়েছে এখানটায়। অথচ সেটা কী দেখালো? এখন সঙ্গে সঙ্গে নির্বাচন করো, অর্থাৎ এই বিএনপি তার লোক, জামাতের লোক, এরা সব ঢুকাই দিল ওখানটায়। এবং তার যে বললাম, এটার যে মাস্টার মাইন্ড, যে ভদ্র বললাম যে আল্লাহ আমাকে যদি একবার মন্ত্রী বানাতে ক্ষমতা দিতে, কিছু করতাম, এই ভদ্রলোকের কারণে এই জিনিসগুলো
হয়ে গেল, অর্থাৎ বিপ্লবটা শেষ হয়ে গেল। তার কনসিকুয়েন্সেসগুলো আমরা এখন ভোগ করছি। যাই হোক, আমাদের জীবন এমনি ঠিক এভাবে থাকবে না, আমরা সামনে যাব। ওসমান হাদি ইনশাল্লাহ আমাদের মধ্যে ফিরে আসবেন আশা করছি। আর খোদার কাছে যদি কোনো কিছু খারাপ হয় তাতেও কিন্তু আমরা সহজে বিচলিত হব না, কারণ এই 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 যারা আছে, এই মানে খুনির যারা, এই যারা ষড়যন্ত্র করছে, দেশটাকে আমাদের আবার সেই ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত আমাদের করতেই হবে। যারা যুবক, অল্প বয়স্ক, যারা আমাদের মধ্যবয়স্ক, আমাদের মধ্যে বড়, আমরা সবাই তখন আবার নেমে পড়ব, অবশ্যই নেমে পড়ব সবাই। এই দেশটাকে বাঁচাতে হবে। আবারও দেখা